স্বাগতম জানতে চাই বাংলাদেশে। এই অনুষ্ঠানে আমরা তুলে ধরি আপনার প্রশ্নগুলোই, জানতে চাই আপনার জানতে চাওয়া উত্তরগুলো। চলুন শুরু করি আজকের জানতে চাই বাংলাদেশের জার্নি স্থপতি ইকবাল হাবিবের সাথে। আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। আমি প্রথমেই যেটা জানতে চাই সেটা হলো যে পরিবেশ রক্ষায় বা পরিবেশের স্বার্থে কেউ যদি আপনার বিপক্ষে দাঁড়ায়, বিষয়টি আপনি কিভাবে দেখেন? পরিবেশের স্বার্থে আমার বিপক্ষে যে কেউ দাঁড়ালে আমি তাকে অভিবাদন জানাই। আর অনেক বছর হলো তো, প্রায় 25 বছর। আমারও সময় হয়েছে শেষ, নিশ্চয়ই তোমার হলো শুরু, আমার হোক সারা। যদি আমার ভুল থাকে সেটা নিশ্চয়ই আমিও যেমনি করে শুধরাবো। সেখান থেকে শিক্ষা নিয়ে হয়তো নতুন প্রজন্ম তার মতো করে আরও প্রবল, আরও বেগবান, আরও শুদ্ধতায় এগিয়ে যাবে। এক্স্যাক্টলি। আপনি পরিবেশবিদ বা কর্মী, যখন আপনার প্রকল্প নিয়ে প্রশ্ন ওঠে পরিবেশ বিরোধী প্রকল্প হিসাবে, তখন আপনার কেমন লাগে? প্রশ্ন ওঠাটার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু প্রশ্ন ওঠার জন্য যুক্তি থাকতে হবে, কার্যকারণ থাকতে হবে, আর প্রশ্নের উত্তর শোনার জন্য ধৈর্য থাকতে হবে। বিগত সরকারের আপনি সুনজরে ছিলেন বলেই এত বড় বড় প্রকল্পগুলোতে আপনি কাজ করার সুযোগ পেয়েছেন। যার অভিজ্ঞতা রয়েছে এবং তার কাজের গুণগত মান রয়েছে, তিনি কাজ পাবেন, এটি বোধহয় স্বাভাবিক। আমার করা বা আমার প্রতিষ্ঠানের করা কাজগুলো এখন পর্যন্ত অডাসিটি হিসেবে যদি না নেন বা আত্মশ্লাঘা হিসেবে যদি না নেন, বাংলাদেশের সবচেয়ে বেশি পুরস্কৃত ফার্ম হচ্ছে আমার ফার্ম। এবং সবুজ অথবা গ্রিন প্রজেক্টের জন্যে বিশ্বনন্দিত অসংখ্য পুরস্কারও আমরা ভূষিত। তার মানে হয়তো আমাদের রাইচাসনেস অর্থাৎ যথার্থতার দিক থেকে আমরা পদস্খলিত হইনি। আর কাজের কথা যদি বলি, হ্যাঁ, 1994 সালে যখন গত সরকারের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী তখন হন নাই, স্বপ্ন হয়তো দেখেন নাই, তখন একটি জাতীয় প্রতিযোগিতায় আমরা বঙ্গবন্ধু জাদুঘর এবং পরবর্তীতে ওনার সাথে বঙ্গবন্ধু মিউজিয়াম এই কাজগুলো করতে পেরেছিলাম। এবং সেটা জাতীয় একটি প্রতিযোগিতামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের বয়স থেকে 4-5 বছর পাস করেছি, একদম যুবক। এবং তারপর তার একটা অনুগ্রহ, আনুকূল্যতা অথবা এক ধরনের খুব কাছাকাছি পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে স্নেহধন্যতা আমি সবসময় এনজয় করি। দলীয়ভাবে অথবা মন্ত্রীবর্গরা অনেকেই আমাকে ভীষণভাবে তিরস্কার, অপমান অথবা তাজুল ইসলাম সাহেব তো বিভিন্ন ফোরামে আমাকে সরাসরি বকাবকি করতেন ড্যাপ নিয়ে কথা বলেছি বলে। কিন্তু তার আনুকূল্যতা ছিল, ওই যেহেতু পিতার সমাধিসৌধ এবং জাদুঘরটা করেছিলাম, সে কারণে আমার একটা বড় ধরনের প্রোটেকশন ছিল, যেটা আমি জানতাম বলেই আমার স্পষ্ট উচ্চারণ। যদি আপনি আমার গত 16 বছরের ইউটিউবে অসংখ্য ইন্টারভিউ, সেমিনার বা বক্তব্য দেখেন, অতটা সাহস নিয়ে অতটা দৃঢ়তার সঙ্গে বলতে পারেন নিশ্চয়ই কোনো না কোনো পাওয়ার হাউস আমার ছিল। আমার পাওয়ার হাউস ওই একটাই, সেটা হলো আমি ওই দুটো পুরস্কারের কাজ যত্নের সঙ্গে অথবা জনগণের নন্দিতভাবেই কাজটা করেছি, যার জন্য আমি দেশীয় এবং আন্তর্জাতিক পুরস্কারও ভূষিত হয়েছে। পুরস্কারের এই ইস্যুটাতে আসি, যে আপনি যখন পুরস্কার পান, দেশি বিদেশি যে পুরস্কার, এগুলো কি আপনার দায়িত্ববোধ এর উপরে কোনো ধরনের চাপ সৃষ্টি করে? প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এইভাবে মনে রাখতে হবে, আপনি যখনই পুরস্কার পান, এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি রাইচাসনেসের মধ্যে রয়েছেন। তার মানে আপনার পদস্খলন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যিনি জানেই না তিনি কোথায় আছেন, তার কিন্তু দায়ও কম, তার দোষও কম। আর যখনই পুরস্কার পান, আপনার কিন্তু হাইলাইটের মধ্যে চলে আসেন। এই মতো আমি ফোকাস লাইটে আছি, আমাকে আপনি প্রশ্ন করছেন। আমি যদি একদমই মিনিয়মান থাকতাম, কোনো পুরস্কার না পেতাম, আজকে আমার এখানে দাঁড়াতেই হতো না, প্রশ্ন হতো না। ইকবাল ভাই, আপনি একজন পরিবেশবাদী আন্দোলনের নেতা, পেশাগত কারণে আপনি একটি ডিজাইনার ফার্ম বা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত। ঠিকাদারি নয়, কনসালটেন্সি ফার্ম। ঠিকাদারি কনসালটেন্সি আকাশ কনসালটেন্সি ফার্ম। আমি ডিজাইন করি, আমরা ডিজাইন করি। বলা হয়ে থাকে যে আপনি পরিবেশবাদী পরিচয় কাজে লাগিয়ে নিজের প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানের পক্ষে, এই কনসালটেন্সি ফার্মের পক্ষে আপনি প্রকল্পের কাজ নেয়ার সুযোগ পান, এটা এইরকম কথা প্রচলিত আছে, এটা সত্যি কিনা? একেবারে অবান্তর। ধরেন আপনি একটা কর্তৃপক্ষ, আমি সবসময় আপনার কর্তৃপক্ষীয় বা আপনার কার্যক্রম, পরিবেশ হন্তারক কার্যক্রমের সমালোচনা করি। আপনি আমাকে কাজ দেবেন, আপনি একবার দেখলে খুব হাসি মুখে হয়তো কথা বলবেন, ভিতরে ভিতরে বলে তুই গেলে বাঁচি। আমাকে তাদের কাজ দেওয়ার কোনো কারণ নাই। 1, 2, ধরেন গত 16 বছরেই এমন সরকার ছিলেন যারা কাউকে তোয়াক্কা করতো কিনা
এটা আমাকে বলে দেওয়ার প্রয়োজন নাই। আমাকে কাজ দিয়ে এমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো সুযোগ বা আদৌ পাত্তা না দিলে সে তো তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণই মনে হবে না। যদি আমি ধানমন্ডি লেক করে থাকি তাহলে পরের যে কোনো একটা লেকে প্রকল্প প্রতিযোগিতায় পিপিআরসি অনুযায়ী, সরকারের নিয়ম অনুযায়ী আমি সবচেয়ে অগ্রাধিকার পাবো। আমার অভিজ্ঞতার কারণে নাম্বারের দিক থেকে আমি সবসময় কিছু না কিছু নাম্বার বেশি পাবো। ওটি আমার পক্ষে সবসময় দাঁড়িয়েছে। আমাদের যতগুলো ভালো প্রকল্প ছিল সেগুলো পরের প্রকল্পের জন্য আমার সম্ভাবনাকে আরও বেশি মজবুত, আরও বেশি সহজ করেছে। যে কোনো প্রকল্পের আমার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি এসেছি তার একটি যদি চ্যালেঞ্জ করা যায় এবং প্রমাণিত হয় তাহলে আজকের এই কথাগুলো সব ফিরিয়ে নিতে রাজি। কিন্তু তা না হলে শুধু শুধু আমাকে এই অভিযোগে অভিযুক্ত করাটা সবার যত বিষয় হতে পারে সত্য নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি আপনাকে মেয়র হওয়ার প্রস্তাব দিছিল। আমি প্রথমে মনে করেছিলাম একটা ঠাট্টা, কিন্তু যখন উনি খুব সিরিয়াসলি বললেন তখন আমি দাঁড়িয়ে যাই এবং এইভাবে করেই ওনাকে বলেছিলাম আমি স্থপতি হয়েই মারা যেতে চাই, আমাকে যে সম্মান দিয়েছেন তা ভুলবো না, কিন্তু এটা আমার যোগ্য না। এই যে যোগ্য না, এটার মধ্যে কোনো আধিক্যতা বা কোনো ধরনের বিনয়ের কাজ ছিল না। সব কিছু মিলে আমি বুঝেছি আমি বাইরে থেকে যত কাজ করতে পারবো ওইখানে গেলে সিস্টেমের ভিতরে থেকে অবশ্যই আমি একটি পরিবর্তিত মানুষ হব। এই মানুষটাকে আমি আর ভালোবাসবো না, সেজন্য আমি মাপতে বেরিয়ে গেছি। ইকবাল ভাই, পরিবেশ বিধ্বংসী প্রকল্প এর ভিতরে বর্তমান সরকার বাতিল করেছে এমন একটা প্রকল্প যেটাতে আপনি যুক্ত ছিলেন, যেমন লাঠিটিলা সাফারি পার্ক, সিলেটের হাইটেক পার্ক। এই প্রকল্পগুলো পরিবেশ বান্ধব নয়, কিন্তু এটার সাথে আপনি যুক্ত ছিলেন, আপনার প্রতিষ্ঠান যুক্ত ছিল। এই বিষয়ে আপনার মতামত কি? প্রথমত আপনি খুব কনক্লুসিভলি বলেন পরিবেশ বান্ধব নয়, নিশ্চয়ই এটা কেউ না কেউ আপনাকে সার্টিফিকেট দিয়েছে বলে মনে হচ্ছে। আসলে কি কোনো সার্টিফিকেট আছে এটা পরিবেশ বান্ধব নয় বা পরিবেশ বান্ধব? আমি তার এটা বললাম প্রেক্ষাপট হিসেবে। এবার উত্তরটা দিই। প্রথম হচ্ছে লাঠিটিলা প্রকল্প আমার দুজনের ফার্ম, আমরা দুজন পার্টনার। আমি একদম স্পষ্ট করে আজকে আপনাকে বলছি, লাঠিটিলা প্রকল্পটার সময় আমি ইউরোপ পরিদর্শন ঘুরছিলাম 2 সপ্তাহ 2.5 সপ্তাহের জন্য। আমি যখন যাই তার আগে আমরা একটা প্রকল্প জমা দিয়ে যাই আমাদের বোটানিক্যাল গার্ডেনের রিফারবিশমেন্ট, এটাকে আবার সুন্দর ঠিক করে সাজানো। তো তখন আমাদের বোটানিস্ট, হর্টিকালচারিস্ট, অনেক বন্ধুবান্ধব, অনেক এক্সপার্ট, ইশতিয়াক সাহেব বর্ণরক্ষক ছিলেন, খুব নাম করা, সবাই মিলে কাজ করেছে। তারাই ওই কাজের অনুসরণে এই প্রকল্পটার তখন নোটিশ আসে, তারা আমার পার্টনারকে দেখায় যে একটা ফিজিবিলিটি হয়েছে, কাজটা এখন বাস্তবায়ন করতে হবে। কিন্তু ওই ফিজিবিলিটি রিপোর্টেই কিন্তু লেখা ছিল যে এখানে পাহাড় কাটা পড়বে, গাছ না, আমি বলছি আপনাকে পরিষ্কার করবো, আর 2 মিনিটের মধ্যে বলবো। ওটা জলাধার নাই। তো ওটি সে গ্রহণ করে এবং তাদের সাথে এটা জমা দেয়। আমি যখন ফিরে আসি তখন দেখি কাজটা আমরা ওই 2 সপ্তাহের মধ্যে পেয়ে গেছি, মানে ফার্স্ট হয়েছি আমরা। আমি এসে দাবি করলাম কোনো ধরনের সাফারি পার্ক প্রজেক্ট আমাদের করা উচিত না। সাফারি পার্ক ইটসেলফ আমার খুব হৃদয়ের কাছাকাছি একটি সমাধান না। আমি প্রকৃতি নির্ভরতায় প্রকৃতিকে বেড়ে ওঠাটা পছন্দ করি, ভালোবাসি, এর জন্যে ক্যাম্পেইনও করি। আমি সেটা আমার ক্যাম্পেইনের সাথে যায় না, এটা নিব না। ও আবেদন করে এবং ওখান থেকে জানেন আপনাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হবে যদি আপনি এখন ব্যাকআউট করেন। আমি বললাম তাহলে আমি এই প্রকল্পের কোথাও থাকবো না। 1, 2 তুমি যাই জমা দাও আমাকে না দেখে জমা দিতে পারবো না। এই জন্যে যে আমি বুঝতে চাই তোমরা কী কাজ করতেছো, প্রসেসটা কী। তারা পাবলিক কনসালটেশন মিটিং করেছে এবং যেখানে প্রস্তাবনা ছিল এটা করার, সেখান থেকে সরে যেখানে অলরেডি মানুষের বসবাস অর্থাৎ রাস্তার পাশে, সেখানে তারা প্রস্তাব করেছে। আপনাকে এতটুকু বলি, আপনি খোঁজ নিলে জানবেন যে প্রকল্পটি এই বাস্তবায়ন প্রস্তাবনা তৎকালীন মন্ত্রী ছুঁড়ে ফেলে দেন। উনি বলেন এখানে তো হওয়ার কথা না, হওয়ার কথা ছিল ভিতরে, ওনারা রাস্তার পাশে কেন আনলো? কারণ তারা আবার ইশতিয়াক সাহেব মিলে যখন জরিপ করেছে ক্যামেরা দিয়ে, তখন দেখেছে হাতির চলাচল আছে, ওয়াল দেওয়া যাবে না, ওইদিকে ওয়াক হয়ে যেতে পারে কিন্তু রাস্তা করা যাবে না, ফলে তারা এগুলো সব পরিত্যাজ্য করেছে অন দেয়ার স্টাডি। এইটা মন্ত্রীর পছন্দ হয়নি। পাবলিক কনসালটেশনে আরও কিছু দাবি উঠেছে, ওরা সেগুলো সব অ্যাভয়েড বাই করেছে, অর্থাৎ পালন করার চেষ্টা করেছে। ফলে পুরো কাজটা আসলে কি প্রস্তাব করেছে সেটা না জেনে এটাকে। আপনি এই প্রকল্পের সাথে যুক্ত ছিলেন না? কোনোভাবেই না। আমরা একটু এই জায়গাটায় একটা ইনফরমেশন আপনাকে দেখাতে চাই ভাইয়া। প্লিজ। সাফারি পার্ক প্রকল্পে 2 নম্বরে আপনার নাম লেখা। আচ্ছা, এটা আমি পরিষ্কার করে বলি। ইকবাল হাবিব নামটা নর্মালি আমাদের যত প্রকল্প আমরা জমা দিই, যেহেতু আমি আরও ইকুয়াল পার্টনার, আমাদের নামটা জমা দিতে হয়। আমি যেহেতু দাবি করছি, এটার পক্ষে 3টা এভিডেন্স থাকতে পারে। 1,
এখানে যে কর্তৃপক্ষ যারা ছিলেন অথবা এই টিমের মধ্যে অন্যান্য আমার ফার্মের বাইরেও অনেকে ছিলেন, তাদের যে কাউকে আপনি একটা সাক্ষাৎ কিনে জানবেন যে উনিকে আমরা কোনোদিন দেখিও নাই, কোনো মিটিং উনি যান নাই, কোনো ধরনের ইন্টারাকশানসে ওনাকে আমরা পাই নাই, বরং আমাদের দেখলে উনি তিরস্কারই করেছেন যে এই কাজটা আপনাদের, এই প্রজেক্টে আপনাদের নেওয়া উচিত হয়নি। বাট এই প্রকল্পে সত্যিকার অর্থে কোনো একটা লাইন আমি টানি নাই, কোনো একটা মিটিংয়ে আমি হাজির থাকি নাই, কোনো একটা ইন্টারাকশান অথবা ওই বন বিভাগের কেউ আমাকে কোনোদিন দেখাও নাই। জলাধার ভরাট করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটার ট্রাস্টি আপনি এবং সেটার ডিজাইনার আপনি, এটা কি সত্যি নাকি? আমি বাংলাদেশ ইউনিভার্সিটি বলে একটি ইউনিভার্সিটির কাজী আজহার আলী সাহেব প্রতিষ্ঠা করেন। 2012 সালের আগের দায় আমার নাই, তবে সেখানে যদি কোনো অন্যায় থাকতো আমি এর মধ্যে ঢুকতামই না। আমি দেখলাম তারা অনুমোদিত ভবন করেছেন এবং তারও 3-4 বছর পর একটা আওয়াজ উঠল যে এটা কি খাল দখল করা কিনা। আমি আপনাকে এরপরে একটা ইনভেস্টিগেশন নিজেই করেছি এবং আমার যে ইনস্টিটিউট, মানে আমি যে বাপা করি, তার সভাপতি হলেন তখনকার সময় সবচেয়ে জাদরেল অ্যাডভোকেট সুলতানা কামাল। তা আমার সাধারণ সম্পাদক আমাকে বললেন এটা ভালো হয় আপনি প্রেসিডেন্টের কাছে দাখিল করেন যে আপনার স্টেটমেন্টটা কী। এটি বাবার নিজস্ব একটা তত্ত্বাবধান, আমাদের একটা প্রক্রিয়া রয়েছে। আমি ডক্টর আব্দুল মতিন এবং সুলতানা কামাল করোনার মধ্যে আমি সব কিছু দাখিল করি। দেখেন, একটা জমিকে আপনি এর যে কোনো অবস্থান বলতে গেলে আপনাকে কয়েকটা জিনিস প্রমাণ করতে হবে। এক, সিএস ম্যাপ, আরএস ম্যাপ, মহানগর জরিপ, অথবা ড্যাব 2010, অথবা ড্যাবের ড্রাফট 2023। 23 যেহেতু চৌনে ছিল না, আর তার স্ট্রাকচার প্ল্যানের ড্রাফটটা ছিল। এই 5টা ডকুমেন্টে আমি ওনাকে দেখিয়েছি খালটা অনেক দূরে একটা খাল, কিন্তু খালটা অত এখন ভরাট এখানে রাস্তা হয়েছে, ও খালের উপরে না। 2, যে নদীর সীমানা যেখানে ইতিমধ্যে BIWTA সীমানা প্রাচীর করেছে, ওয়াকওয়ে তৈরি করেছে, সেটাও প্রায় 350-400 গজ দূরে। এটি হলো এই যে রাস্তা আছে বাঁধের পাশে, সেই রাস্তার সংলগ্ন, তার মানে রাস্তার সংলগ্ন যে জায়গা, সেই জায়গাতে এই জমিটা। তো যখন আমি এই এভিডেন্সগুলো দেখলাম, ওনাকেও দেখালাম, উনি বুঝলেন যে আমি এই দোষী হইতে পারি না। দোষী হলো যেহেতু আমি এটা করি নাই, আমার দায় নাই, আমি হয়তো পদত্যাগ করতাম ম্যাক্সিমাম। ফলে উনি আমাকে অবমুক্ত করেন। কিন্তু আবারও বলছি, যদি আজও এটি প্রমাণিত হয় যে একটা ডকুমেন্ট ছিল, আমি এর বাইরে কোনো ডকুমেন্ট আমি অন্তত আন্দোলন করি আমার ধারণা নাই, তারপরেও যদি একটা ডকুমেন্ট ছিল এটা আপনি দেখেন নাই, যদি আমাকে প্রমাণ করতে পারে আমি কালকে পদত্যাগ করব। বেইলি রোডে একটা সরকারি নার্সারির কথা মনে আছে? অবশ্যই মনে আছে, এটার জন্য আমিও আন্দোলন করি। এক্স্যাক্টলি, আপনিও আন্দোলন করেছেন। বাপা তখন খুবই সরব অবস্থান নেয় এখানে, এবং এরপরে বলা হয় যে ওখানে যে বহুতল ভবন নির্মিত হয়েছে, সেই বহুতল ভবনের ডিজাইনার আপনি কিংবা আপনার প্রতিষ্ঠান এটার কনসালটেন্ট। আমি আবারও বলি, এটা কি ভাই আইনাবাজি না? মানে সম্পূর্ণ মিথ্যে, সর্বৈব মিথ্যে, এর মধ্যে কোনো এক তিল সত্য নাই। মানে আপনার প্রতিষ্ঠান এটা প্রশ্নই আসে না। আমি তো জানতামই অবশ্য, হলে তিল পরিমাণ সত্যের মধ্যে নাই। আমি যতদূর জেনেছি আপনি বাপার সহসভাপতি এবং গ্রিন ভয়েসের আপনি উপদেষ্টা। আপনার 2টা প্রতিষ্ঠানের লোকজন যখন গাছ রক্ষা আন্দোলনকারীদের উপরে আক্রমণ করে, এটার দায় আপনি এড়াইতে পারেন কিনা? আমি প্রথমে মনে করি এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনার একটা মিটিগেট করা, যারা দোষী তারা যদি কী চায় সেটার ব্যবস্থা করা, এটির জন্য মুরব্বীদেরকে এঙ্গেজ করা হয়েছে। আপনি বুঝেন সমঝোতা মানি তাই। এবং সেখানে পরবর্তী পর্যায়ে আনু মোহাম্মদ এবং একই সঙ্গে আমাদের সিনিয়র ডক্টর নজরুল ইসলাম, আমাদের সভাপতি নিজে, আরও কয়েকজনকে যুক্ত করে তাদের সাথে মত বিনিময় করেন, তারা কী চায় বোঝার চেষ্টা করেন এবং একটা সমঝোতার মধ্যে আসার চেষ্টা করেছেন। এই পুরো প্রক্রিয়াটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জারি ছিল। আমি এতটুকু বুঝি, এটাকে অনেক বেশি ঘোলা করা আমাদের কারোই কাম্য না। আন্দোলন যারা করছে বিশ্বাস করেন এটি একটি কঠিন আত্মদানের মতো একটা আন্দোলন। এটি বরং আমাদের জন্য সকল বাংলাদেশের পরিবেশ আন্দোলনের শিক্ষণীয় হতে পারে যে কতটা যাওয়া যায়, কতটা করা যায়, কতটা স্যাক্রিফাইস করা সম্ভব। সেই আন্দোলনকে কুলুষিত করা, অথবা বাবা ওইখানে যোগ দিয়ে তাদের সাথে সহমত বা আমরাও পাশে আছি এটা বলতে যাওয়ার কারণে কোনো একটা ভুল বোঝার জন্য একটা ঘটনা ঘটে যাওয়া, সেটাকে নিয়ে বাড়াবাড়ি করা, কোনোটাকে আমি সমর্থন করি না। আমি এখনও মনে করি
বিষয়টি নিন্দনীয়, অবশ্যই না হলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু হয়ে গেছে এটি মুরব্বীরা একটা সমঝোতার মধ্যে যাবেন এবং অবশ্যই যদি কেউ দায়ী হয় হয় দুঃখ প্রকাশ করবে, জড়িয়ে ধরবে, অথবা অন্য কিছু যদি করতে সে করবে, করা উচিত। এটা নিয়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব অথবা আমার এখনো পর্যন্ত যতগুলো বিবৃতি, স্পেশালি প্রথম আলো সাক্ষাৎকার, আমি এটাই স্পষ্ট করে বলেছি। বরং আমি মনে করি তারা যে দাবিটা করছে, যেহেতু সরকার বদল হয়েছে, সরকার আগে সিদ্ধান্তই করতেই হবে, সেই সময় ছিল, মানে হবেই আমরা জানতাম যে যতই প্রতিবাদ করি কিছু হবে না। কারণ আমি এলিভেটেড মেট্রো রেল সরাতে পারিনি, মেট্রো রেল আন্দোলন শুরু করেছিলাম আপনার ওই সংসদ ভবনে না যাওয়া, আলটিমেটলি আমার চোখের সামনে, অফিসটা ওইখানে চোখের সামনে হয়ে গেল, কিছুই করতে পারি নাই। এটার বেলাও আমার হাতের জেলে পেটের মধ্যে দিয়ে যাওয়ার কথা। জামিল চৌধুরী স্যার বললেন তুমি হাতের জেলে টিম লিডার ছিলা, অন্তত কী করা যায় বলো। আমি স্যার এটা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করেন, এটা তো আপনিও আন্দোলনে ছিলেন, প্রধানমন্ত্রী আন্দোলনে ছিল, উনিও আমাদেরকে বলেছে এটা বিষ ফোড়া, সেই বিজেপি ভবন সরিয়েছে এখন এই পেটের মধ্যে, বলে এটা চুক্তি হয়ে গেছে, এটা হবেই, কী করা যায়। আমি বললাম আমি তো এটা সমর্থন করি না। বলে যদি হয়ে যাবে যেহেতু তোমার প্রজেক্ট, পরে কিন্তু কানবা, কিছু করতে পারবো না, যদি পারো অ্যালাইনমেন্ট ধাক্কা দিয়ে সরাও। তা আমি শামসুল হক স্যারের সাথে বসে স্যারকে একটা প্রস্তাব দিলাম যে অ্যালাইনমেন্টটা অন্তত বিআইএম ভবন থেকে নেন, আর নিচে আমরা এই প্রকল্পটা করতে পারিনি, কারণ তখন এখানে ইম্বার্গো ছিল, আদালতের রায় ছিল। এক্স্যাক্টলি। তো এই অংশের যে অধুরা কাজটুকু রয়ে গেল প্রায় 90 কোটি টাকার, এই কাজটা অন্তত এই প্রকল্প পাবলিকে অনেক টাকা দিতে বলেন, টাকা দিয়ে কাজটা করতে বলেন। আমি ওটা নকশা করে দিছি অলমোস্ট বিনা পয়সায়। পুরো ব্যাপারটা হয় কি জানেন, আমার এতটুকু মনে হয় যে যেটা আমি পারবই না, অন্তত যতটুকু পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত যতটুকু চেষ্টা, সেটা আমার করা প্রয়োজন, আমি সেটা করবো। তবে এটা মনে রাখা দরকার, এখন সময় আছে পুরো ওই উইংটাই বাদ দিয়ে আমরা পান্থকুঞ্জ, হাতির ঝিল বাঁচিয়ে আমরা এই জায়গার পরিবেশ বান্ধবতা আছেই তো, এই অল্প কিছু, এটাকে আমরা যেন ফেরত আনতে পারি, সেই জায়গায় আমাদের সকলের সমস্যারে এক থাকা। অসংখ্য ধন্যবাদ ইকবাল ভাই। আপনি অনেক ইস্যুতে যেগুলো সাধারণ মানুষ জানতে চাই, সাধারণের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আপনি খুব সুনিপুণভাবে আপনি উত্তর দিয়েছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের দর্শক যারা তারা তাদের এই উত্তরগুলো পেয়েছেন। আপনার হাতে হাতির ঝিল হয়েছে, আপনার হাতে শাহাবুদ্দিন পার্ক হয়েছে, ধানমন্ডি লেক হয়েছে, ঢাকার বাইরের অনেকগুলো জনবান্ধব প্রকল্পের সাথে আপনার নাম যুক্ত। আপনি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়ে গেলেন, আপনাকে অনেক ধন্যবাদ ইকবাল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্পষ্ট এবং কোনো ধরনের বাদ বিচার না করে প্রশ্নগুলো করার জন্য আমার একটা সুযোগ হয়েছিল। তবে আমি একটা কথা বলি, আমাদের সকলের মনে থাকা দরকার যে যারা ভালো কাজ করছেন বলে আমরা মনে করি, যারা প্রতিবাদী পজিশন নিয়ে, অবস্থান নিয়ে কাজ করছেন বলে মনে করি, তাদের মধ্যে কোনো বিভেদ দ্বন্দ্ব তৈরি হলে আমরা যেন সবাই দৌড়ে গিয়ে সেটা মিটিয়ে দিই, এবং এমনভাবে মিটাই চাইনিজরা সিরামিকের একটা গ্লাস যখন ভেঙে যায় তখন গোল্ড দিয়ে সেটাকে মিটিয়ে দেয়, আমরা যেন দরকার হলে গোল্ড দিয়ে আমাদের এই পারস্পরিক ভুল বুঝাবুঝিকে মিটিয়ে দিই। মনে রাখতে হবে আমাদের সংখ্যা কম, আমাদের ঐক্যবদ্ধতা ছাড়া পরিবেশকে বাঁচানো, পরবর্তী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব একটি দেশ এবং নগর তৈরি করা অসম্ভব হবে। যারা অলিগার্কিক, যারা ধ্বংসের দুর্বৃত্ত, তারা কিন্তু সবাই একাট্টা, আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না যাই। আপনি সেই সুযোগটা করলেন, আমার এক্সপ্লেনেশন করার সুযোগ দিলেন, আমি সেই অনুযায়ী চ্যানেল 24-কে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের জানতে চাই বাংলাদেশে। আবার দেখা হবে আগামী সপ্তাহে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।